নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, আর অভিকের সঙ্গে আমি সুদীপ্ত রয়েছি। শুরু করছি খবর। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো সুদীপ্ত, সংসদে ঘুষ নিয়ে প্রশ্নের অভিযোগ উঠেছিল এবং তারপরেই সাংসদ পদ গিয়েছিল তার। ভোটের আগেই কলকাতায় মহুয়া মৈত্রের বাবার বাড়িতে এবার তল্লাশি সিবিআই এর। আর আলিপুরদুয়ারের এই বাড়িতে তার বাবা এবং মা থাকেন। আনা হয় প্রিন্টার। লোকপালের নির্দেশে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দারা এবং প্রায় 7 ঘন্টা তল্লাশির পর বেরিয়ে যান সিবিআই আধিকারিকেরা। নির্দেশ দেওয়া হয়েছিল। এবার এই মামলাতেই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মৈত্রের আলিপুরের ফ্ল্যাটে যান গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে তল্লাশি অভিযান। 9 তলার ফ্ল্যাটে থাকেন মহুয়ার বাবা দীপেন্দ্রলাল মৈত্র। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারীদের একটি দল তল্লাশি চালায়। শুধু কলকাতায় নয়, মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের বাড়ি এবং অফিসেও হানা দেয় সিবিআই। প্রসঙ্গত, সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত হন মহুয়া মৈত্র। সংসদে টাকা নিয়ে প্রশ্নকাণ্ডে মহুয়ার বিরুদ্ধে অভিযোগ নিয়ে গত 19শে মার্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলে বর্ণনা করা হয় লোকপালের নির্দেশিকায়। এরপর সিবিআইয়ের তরফে মহুয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়। 6 মাসের মধ্যে তদন্ত করে সিবিআইকে রিপোর্ট দিতে বলা হয়। শুক্রবারই সিবিআই দিল্লিতে মামলা রুজু করে মহুয়া মৈত্র সহ অন্যান্যদের বিরুদ্ধে। ক্যাশ ফর কোয়ারি মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি শিল্পপতি দর্শন হীরানন্দানীর থেকে টাকা নিয়ে লোকসভায় গৌতম আদানি সম্পর্কে প্রশ্ন করেন। এই প্রসঙ্গে লোকসভায় এথিক্স কমিটির কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে। আমরা জানি মহুয়া মৈত্রের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল এবং সেই অভিযোগটি প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। মহুয়া মৈত্র নিজের বয়ানে তিনি স্বীকার করে, তৃণমূলের কথা যদি মানুষ বিশ্বাস করে সেটাই হবে। যারা বলছেন তাদের ফোন নাম্বারগুলো ভালো করে নিজের হাতের কাছে রেখে দিন। ঠিক জুন মাসের 7 তারিখে আবার তাদের সকালবেলা টেলিফোন করবেন, করে জানতে চাইবেন, উত্তর পেয়ে যাবেন। সিবিআই সবে মামলা রুজু করেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে 2 দিন আগে। সেই মামলায় কি আছে না আছে সেটা কেউ জানে না। আর সিবিআই কে নিযুক্ত করেছে কে? সেটা করেছে লোকপাল। সেই তারা কাদের দ্বারা অ্যাপয়েন্টেড? একেবারে হাতে বাছা বিজেপির লোক, আরএসএস এর লোক, নরেন্দ্র মোদী নিজে বেঁচেছেন। যে নিরপেক্ষ সংস্থাগুলোকে গৈরিকীকরণ করে নিজের পকেটের সংস্থা তৈরি করে, আর টার্গেট হচ্ছে বিরোধী দলগুলো। 2024 সালের লোকসভা ভোটে আবার মহুয়াকে কৃষ্ণনগর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের একাধিক নেতা ও দলের ঘনিষ্ঠদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে, জানিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা টিভি। আর অভিক, যখন ইডি তল্লাশি চালাচ্ছে মহুয়া মৈত্রের বাড়িতে, ঠিক তখন তার একদিন আগে ইডি তল্লাশিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকেও উদ্ধার 41 লক্ষ টাকা। শুক্রবারের 13.5 ঘন্টা তল্লাশির পর শনিবার মুখে কুলু পেটে বাড়ি ছাড়লেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একেবারেই তাই, এবং এই যে তল্লাশি চালানো হলো সেই তল্লাশিতেই বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোবাইল ফোন। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে মন্ত্রীর বাড়ি থেকে। শুক্রবার সকালে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে পৌঁছেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। টানা 13.5 ঘন্টার তল্লাশির পর বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট নগদ 41 লাখ টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে তৃণমূল ছাত্রনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। কুন্তলের কাছ থেকে পাওয়া একটি লাল ডায়েরিতে মিলেছিল চন্দ্রনাথ সিনহার নাম। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কুন্তলের এজেন্ট হিসেবে চন্দ্রনাথ কাজ করতেন বলে জেরাই জানিয়েছিলেন কুন্তল। মুরারের পাশে যে গ্রামে বাড়ি, সেই গ্রামের বাড়ি থেকে বাড়ির কেয়ারটেকার বস্তা বস্তা কিছু জিনিসপত্র ছিল, আমাদের সন্দেহ তাতে টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদি ইডি একসঙ্গে 2 জায়গায় রেড করতো, কমসে কম কালকে 41 কোটি টাকা পাওয়া যেত বলে আমাদের মনে হচ্ছে। ইডি সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সময় 100 জন চাকরি প্রার্থীর একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকা থেকেই চন্দ্রনাথ সিনহার নাম পান আধিকারিকরা। পৃথক জেরাতেও চন্দ্রনাথ সিনহার নাম নিয়েছিলেন তাপস মণ্ডল ও কুন্তল। ইতিমধ্যে চারিদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে নির্বাচন আসন্ন, সেই সময় বিজেপি পার্টি তাদের বিভিন্ন শাখা সংগঠনকে দিয়ে, শাখা সংগঠন বলতে আমরা সিবিআই এবং ইডিকে বোঝাতে চাইছি, তাদেরকে দিয়ে বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ আগামী নির্বাচনে তার জবাব দেবে, উন্নয়নই তার একমাত্র হাতিয়ার।
রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণে উদ্ধার হওয়া টাকার উৎস মন্ত্রী বলতে পারবেন। অহেতুক দুর্নীতির প্রশ্ন তোলা উচিত নয় বলে সওয়াল তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। যদি পাওয়া গিয়ে থাকে সেটা মন্ত্রী বলতে পারবেন যে ওটা কিসের টাকা, তাই তিনি যদি সেটা তার অ্যাকাউন্টে দেখিয়ে থাকেন বা সেই টাকাটা কেন কোথায় আছে তিনি যদি তার যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়ে দেন, টাকা থাকা মানেই তো খারাপ হতে পারে না। এখন সেটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ কোনো একটা সূত্র মারফত কিছু বলা হলো আর সেটাকেই খারাপ ধরে নেওয়া হলো, এটা কিভাবে ধরবো? ফলে মন্ত্রী কি বলেন দেখি আমরা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশিতে মন্ত্রীমশাইকেই কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। উচ্চ আদালতে এর আগে ইডি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে নথি পেশ করেছিল তাতেও চন্দ্রনাথ সিনহার নাম ছিল বলে সূত্রের খবর। নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে ফের চন্দ্রনাথ সিনহাকে ইডি ডেকে পাঠাতে পারে বলে খবর। ইডি এই ভোটের মুখে এই যে বিপুল পরিমাণে মন্ত্রীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়, রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ, অনুব্রতহীন কেষ্টহীন বীরভূম জেলায়, সেটা কিন্তু বলা যেতেই পারে। ক্যামেরায় আমিরুল ইসলামের সাথে মনা বীরবংশী, কলকাতা টিভি। জোটের কারণেই মুর্শিদাবাদ লোকসভায় কংগ্রেস প্রার্থী দেয়নি। সিপিএম প্রার্থী দেবে বলেই প্রার্থী দেওয়া হয়নি। জল্পনায় শিলমোহর দিয়ে সাফ জানালেন অধীর চৌধুরী। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তাহলে কার্যত আবু তাহের খান, গৌরীশঙ্কর ঘোষ আর মোহাম্মদ সেলিমেই কিন্তু জোট টক্কর হতে চলেছে মুর্শিদাবাদে। চারটে আসনে প্রার্থী দিয়েছে মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম। তো কী করবো আমি? তো আমাদের দিয়েইছি মুর্শিদাবাদ আসন, আমরা তো মুর্শিদাবাদ প্রার্থী দিইনি। মুর্শিদাবাদ আসনে প্রার্থী দিনই মানে সিপিএম তুমি দিতে পারো, তো অবাক হওয়ার কি আছে বুঝলাম না। ম্যান অব দ্য ম্যাচ কে হবেন সেটা মানুষই স্থির করবেন। বহরমপুরে আয়োজিত জনগর্জন সভায় বিপুল সমর্থন দেখে জয় নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ পাঠান। 5 বারের সাংসদের বিরুদ্ধে ভোটের ময়দানে নামা নিয়ে প্রশ্ন করা হলে প্রাক্তন ক্রিকেটারের দাবি তিনি উন্নয়নকেই গুরুত্ব দিতে চান। বৃহস্পতিবার থেকেই বহরমপুর লোকসভা কেন্দ্রে লাগাতার জনসভা এবং কর্মী সম্মেলন করছেন ইউসুফ পাঠান। তার প্রত্যেকটি কর্মসূচিতেই ভক্ত এবং অনুরাগীদের ভিড় উপচে পড়ছে। প্রিয় ক্রিকেটারকে দেখতে বিপুল সংখ্যায় ভিড় জমাচ্ছে মানুষ। के एमपी रह चुके अधीर जी, उनका सम्मान करता हूं मैं, लेकिन हर चीज़ बदलाव के लिए होती है और यहाँ के लोग बदलाव चाहते हैं और यहाँ पे जो डेवलपमेंट होना चाहिए उसके ऊपर हम बात करेंगे, न कि किसके साथ क्या लड़ाई है। आखिर में जो जनता है वो डिसाइड करेगी कि मैन ऑफ द मैच कौन है। অন্যদিকে ভোটের প্রচারে জনরোষের হুঁশিয়ারি বাঁকুড়ার জেলা তৃণমূল সভাপতি তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী। কেন্দ্রীয় বাহিনী যদি ভোটারদের ওপর গুলি চালায় বাংলার মানুষ তা সহ্য করবে না। সিআরপিএফ এর উস্কানি না দিতে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূলের প্রার্থীর। এই ঘটনা ঘটলে তার দায়ভার নিতে হবে বলে সতর্ক করলেন বিজেপিকে। সারেঙ্গা বাজারে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। অরূপ চক্রবর্তী আরও বলেন, 15 দিন পর সিআরপিএফ চলে যাবে, বাংলায় থাকবে সরকার, থাকবেন মুখ্যমন্ত্রী। পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শান্তনু সিংহ। ভয় দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে দাবি তাঁর। শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী এলে আমাদের কিছু বলার নেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী এসে যদি ভোটারদের উপর গুলি চালায় বাংলার মানুষ সেটা সহ্য করে নেবে না। আমরা সতর্ক করছি বিজেপি কর্মীদের, সিআরপিএফ কে দেখে উস্কিয়ে মানুষের উপর গুলি চালানোর চেষ্টা করবে না। যদি এটা করে থাকেন তার দায়ভার আপনাদের নিতে হবে। আরেকটা কথা মনে রাখবেন, 15 দিনের জন্য সিআরপিএফ মিলিটারি আসবে, 15 দিন পর তারা চলে যাবে। বাংলায় আমরা থাকবো, পঞ্চায়েত থাকবে, সমিতি থাকবে, জেলা পরিষদ থাকবে, সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবে। আমরা এই কারণে দিলাম যে গতবার তারা উস্কানি দিয়ে 4টা লোককে ভোটার লাইনে গুলি করে মারা করেছিল, সেই জন্য বলেছি ভাই এসব এর মধ্যে যাবে না। কারণ জনরোষ যদি পড়ে 15 দিন পর মিলিটারি চলে গেলে জনরোষ কিন্তু আমরাও আটকাতে পারবো না। তৃণমূলের যে লোকসভার প্রার্থী ওনার এই বক্তব্য শুনে ওনাকে আমি একজন নির্বোধ ভাবছি। উনি হয়তো জানেন না যে বিএসএফ সারা বছর ধরে সীমান্তে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করছে,
আর সিআরপিএফ দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। তাদের রাজনীতির মধ্যে টেনে এনে এইসব কথা বলা, তাদের ছোট করা। আর আমরা বিজেপি দেশের সেনাদের সবসময় সম্মান করি। আর এই জঙ্গলমহলের মানুষকে উনি যে কথা বলছেন যে 15 দিন এরা থাকবে, চলে গেলে আমরাই আছি, এটা অ্যাকচুয়ালি উনি জঙ্গলমহলের মানুষকে ভয় দেখাচ্ছেন। তো এইভাবে ভয় দেখিয়ে ওনারা এখানে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে। কিন্তু এই লোকসভা ভোটে এই জঙ্গলমহলের মানুষ এর যোগ্য জবাব দেবে। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বালি বিধানসভা এলাকায় প্রচারে গিয়ে ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই বিক্ষোভের মুখে পড়েন প্রসূন। অভিযোগ, তাকে এলাকায় কোনো দরকারে পাওয়া যায় না। সেই কারণেই এদিন প্রচারে বেরোতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে। এদিকে পুরো ঘটনাটাকে পূর্ব পরিকল্পিত বলেই আখ্যা দিয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। গুড মর্নিং কলকাতা, এখন সময় একটা ছোট্ট বিরতির। একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এরপর যে খবরে নজর রাখবো, সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা নিউ টাউনের টেকনো সিটিতে। কারিগরি ভবন চত্বর থেকে লাল সুটকেস থেকে উদ্ধার হলো সোদপুরের এক বাসিন্দার দেহ। বাসিন্দার নাম সুবোধ সরকার। ঘটনার তদন্তে বিধাননগর গোয়েন্দা বিভাগের পুলিশ তদন্তে নেমেছে। তদন্ত শুরু হয়েছে। কী কারণে খুন করা হয়েছে তারই তদন্তে করছে পুলিশ। প্রতিদিনের মতো শনিবারও নিউ টাউনের কারিগরি ভবন চত্বর পরিষ্কার করছিলেন সাফাই কর্মীরা। হঠাৎই খালের মধ্যে একটি লাল রঙের সুটকেস দেখতে পান তারা। সুটকেসটি টেনে পাড়ে তোলেন তারাই। দেখা যায় সুটকেস থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টেকনোসিটি থানার পুলিশ। সুটকেস খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি দেহ। পরে তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেহটি কামারহাটির বাসিন্দা এক বৃদ্ধের। নিহতের নাম সুবোধ সরকার। পুলিশ সূত্রে খবর, নিহত সুবোধ সরকার ভুবনেশ্বরের ভৌমানগরে থাকতেন আগে। পরে কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের নন্দননগরে মধ্যপাড়ায় ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি। শুক্রবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুবোধবাবু। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ ছিল না। ব্যবসা ছিল, ওই ব্যবসা তো বন্ধ টন্ধ করে এখন 2 ছেলে আছে ছাপাখানা। এখানে উনি একাই থাকতো। ওনাকে দেখেই ওনার ছেলেদের সাথে থাকতে থাকতে পছন্দ করেন না, একাই। ওনারও ওয়াইফ মারা গেছে, ঠিক আছে। ওই একটা মায়া পড়ে কম পয়সায় আর কি। ব্যাংকের কোনো ছেলে জড়িত আছে শুনলাম, কি জানি, হয়তো শুনলাম এইমাত্র এক্সিস ব্যাংক বা কিছু, এখন জানি না, সঠিক জানি না, এখনো আমি কিছুই জানি না। পুলিশ সূত্রে খবর, সুবোধ সরকারের সঙ্গে তার বাড়িতে একটি মেয়ে থাকতো, যাকে নাতনি বলে পরিচয় দিতেন সুবোধ। দেহ উদ্ধারের পর সেই মেয়েটিকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যোগসাজশ আছে সন্দেহে পটাশপুর থেকে এক ব্যাংক কর্মীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রলির ভিতরে মার্ডার করে ট্রলির ভিতরে চেন দিয়ে, মানে ঢুকিয়ে চেন দিয়ে বন্ধ করে ফেলে দিয়েছে, ওইটাও দেখালো। যে কীভাবে হলো আমরা তো বুঝতেই পারছি না। তা আইনের পথে চলুক, উপযুক্ত শাস্তি পাক দোষী, আমি এটাই চাই। কামারহাটির বাসিন্দার দেহ কি করে সুটকেস বন্দি হয়ে নিউ টাউনে পৌঁছে গেল তার তদন্তে নেমেছে বিধাননগরের গোয়েন্দা শাখা। কলকাতা টিভি। গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়া এবং এর জেরে মৃত্যুর ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করল কলকাতা পুরসভার পুর কমিশনার। পুর কমিশনার ধবল জৈন এই নির্দেশিকা জারি করেছে এবং 7 সদস্যকে নিয়ে এই এনকোয়ারি টিম গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনারকে। এছাড়াও কমিটিতে রয়েছেন ডিজি সিভিল, CMESWM, ডিজি E&H, কলকাতা পুলিশের পক্ষ থেকে একজন উচ্চপদস্থ কর্তা, BLRO কলকাতা। গুড মর্নিং কলকাতার সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। আবগারি মামলা সুপ্রিমোর গ্রেপ্তারির পর বিজেপির বিরুদ্ধে পাল্টা আর্থিক তছরূপের অভিযোগ আপের। জেপি নাড্ডাকেও গ্রেফতারের অভিযোগ আপ নেত্রী অতীশের। আপের কার্যালয়ে সিল করে দেওয়ার অভিযোগ। পাশাপাশি জেল থেকে দলের কর্মী সমর্থকদের বার্তা পাঠালেন কেজরিওয়াল। কেজরির ইডি হেফাজতের পর সরব আপ। বিজেপির বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ। জেপি নাড্ডাকে গ্রেপ্তারের দাবি।
অরবিন্দ কেজরিওয়ালের ইডি হেফাজতের পরে সাংবাদিক বৈঠক করে আবগারি মামলায় বিজেপির যুক্ত থাকার অভিযোগ করলেন আপ নেত্রী অতীশী। নির্বাচনী বন্ডের মাধ্যমে আবগারি মামলায় যুক্ত সংস্থাগুলি থেকে ডোনেশন নেওয়ার অভিযোগ করেছেন আপ নেত্রী। তার অভিযোগ, অরবিন্দ ফার্মার মালিক শরৎচন্দ্র রেড্ডি কেজরিওয়ালকে টাকা দেননি বলে বিবৃতি দিতেই তাকে গ্রেপ্তার করা হয়। রেড্ডিকে রাজসাক্ষী করে তার কাছে বিজেপি টাকা নেয় বলে অভিযোগ তুলেছেন। জেপি নাড্ডাকে গ্রেপ্তারের দাবিও তোলেন অতীশী। नरेंद्र मोदी जी को चैलेंज कर रही हूं। मैं उनके राइट हैंड इन्फोर्समेंट डायरेक्टरेट को चैलेंज कर रही हूं कि आज शराब घोटाले की मनी ट्रेल मिल गई है। सारा पैसा भारतीय जनता पार्टी के बैंक अकाउंट में गया है। तो इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी को आरोपी बनाए और इन्फोर्समेंट डायरेक्टरेट भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा को गिरफ्तार करे। এদিকে গ্রেপ্তারির পর জেল থেকে প্রথম বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। স্ত্রী সুনিতা পড়ে শোনান দিল্লির মুখ্যমন্ত্রীর চিঠি। কোনো জেল তাকে আটকাতে পারবে না, দাবি অরবিন্দ কেজরিওয়ালের। मेरे प्यारे देशवासियों, मुझे कल गिरफ्तार कर लिया गया। मैं अंदर रहूं या बाहर, हर पल देश की सेवा करता रहूंगा। भारत के अंदर और बाहर ढेरों ऐसी शक्तियां हैं जो भारत को कमजोर कर रही हैं। हमें सचेत रहकर इन शक्तियों को पहचानना है, इन शक्तियों को हराना है। ऐसी सलाखें नहीं जो आपके भाई और आपके बेटे को ज्यादा दिन अंदर रख सके। দলীয় অফিস সিল করে দেওয়ার অভিযোগ আপের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে অতীশের অভিযোগ, আপের দপ্তর চারিদিক থেকে সিল করে দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে কি এভাবে কোনো দলীয় কার্যালয় বন্ধ করা যায়? এটি সংবিধান বিরোধী। অভিযোগ জানানোর পর নির্বাচন কমিশনের কাছে সময় চাইছি। কলকাতা টিভি। শেখ শাহজাহানের আরেক ভাই শেখ সিরাজউদ্দিন, তাকেও ইডি তলব করেছে। আগামী 27 মার্চ সকাল 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ। এবং হাজিরা দেওয়ার নির্দেশ তো একদিকে দেওয়াই হয়েছে এবং শুক্রবার শেখ সিরাজউদ্দিনের বাড়িতে ইডি নোটিশ আগে থেকেই দিয়েছিল। মস্কোর কাছে কনসার্ট হলে বন্দুকধারীদের এলোপাথারি গুলিতে নিহত 115 জন। কনসার্ট হলে প্রবেশ করে এলোপাথারিভাবে গুলি চালাতে থাকে বন্দুকবাজরা। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জন বন্দুকবাজ সহ গ্রেফতার করা হয়েছে মোট 11 জনকে। মস্কোর উত্তরে ক্রাসনগর্স্ক শহরতলির ক্রোকাস সিটি কনসার্ট হল, 6000 দর্শক আসন বিশিষ্ট অডিটোরিয়ামের পাশাপাশি একটি শপিং সেন্টারও রয়েছে এই বিশাল কমপ্লেক্সে। শুক্রবার রাতে এখানেই মস্কোর রক ব্যান্ড পিকনিকের একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দর্শকরা অডিটোরিয়ামের ভেতরে গিয়ে বসতে শুরু করলেও তখনও অনুষ্ঠান শুরু হয়নি। এমন সময় ছদ্মবেশ ধারণ করে বেশ কয়েকজন হামলাকারী এলোপাথারি গুলি চালাতে থাকে। আতঙ্কিত দর্শকরা গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।